নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আগেও বলেছি এবং আবারও বলছি যে কমেডি ভিডিওর সাথে সাথে বেশ কিছু রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর কিছু বাঘের গল্প বা ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত হব বা উপস্থিত থাকব। তো আজকে আমরা সেই রকম একটা সত্যি রোমাঞ্চকর বা ভয়ঙ্কর একটা ভিডিও বলতে পারি। তো সেই গল্পটা আমি নয়, যার সাথে ঘটনাটা ঘটেছে সেই ভাইয়ের সাথে আমরা সরাসরি গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সত্যি যে সুন্দরবনের মানুষরা কতটা ভয়ে থাকে, কতটা আতঙ্কে থাকে, এই গল্পটা শোনার পর আপনারা সেটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে বাঘের গল্পটা শুধু যে বাঘের জঙ্গলে গেলে সেই ভয়টা থাকে তা নয়, পুরো এলাকাতেই কিন্তু একেবারে বাড়ির সামনেই ঘটনাটা ঘটেছে বলে আমরা আপাতত যেটুকু জেনেছি। কিন্তু পুরো গল্পটা তারপরে আপনারা শুনুন এই ভাইয়ের কাছ থেকে যে কি ঘটেছিল এই ভাইয়ের সাথে। আচ্ছা, প্রথমে একটু আলাপ করে নেবো ভাইয়ের সাথে। ভাই, তোমার নাম? রাহুল হালদার। রাহুল হালদার, বাড়ি? দেবীপুর। দেবীপুর, যে নকুল মোড়ের কাছাকাছি। আচ্ছা, মানে এখন কি করা হয়, পড়াশোনা করা হয়? না, এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি। কতদূর পড়াশোনা করেছো? 9 পর্যন্ত। আচ্ছা, মানে কেন পড়াশোনা ছাড়লে কেন? বাড়ির অভাবের জন্য নাকি? না না, আমাদের ঘর তো জঙ্গলের ধারে। এখন ওখানে খুব বাঘের উৎপাত হয়েছে। কয়দিন আগে 19 তারিখে আমাকে বাঘে আঁচড় দিয়েছিল। 19 তারিখ? 19 তারিখ। 19 তারিখ তোমার সাথে সরাসরি বাঘের একটা সংঘর্ষ হয়েছিল? ডিসেম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 19 ডিসেম্বর। আচ্ছা, মানে বুঝতেই পারছেন যে 18 তারিখ কিন্তু আমরা যে বর্ণধর মণ্ডল বা তাপস মণ্ডলের যে নিহত হওয়ার, বাঘে নিহত হওয়ার গল্পটা বলেছিলাম, ঠিক তার পরের দিনেই কিন্তু ঘটনাটা ঘটেছে। তো কি ঘটেছিল, তুমি সেই মুহূর্তে মানে কি রকম পরিস্থিতিতে ঘটনাটা ঘটলো? 19 তারিখ রাত্রে খাওয়া দাওয়ার পরে ফোনটা মা ফোন করেছিল, ফোনটা নিয়ে একটু রাস্তার দিকে গিয়েছিল। কটা নাগাদ সেটা? 8টা 8:30 এরকম। মানে সন্ধেই বলা যায়, মানে শীতের সময় 8টা 8:30, মানে গ্রামের দিকে হয়তো মাঝ রাত, কিন্তু সেই রকম রাত নয়, 8টা 8:30 নাগাদ। আচ্ছা, খাওয়া দাওয়া করে মা ফোন করেছিল। আচ্ছা, মার সঙ্গে কথা বলতে বলতে রাস্তার দিকে গিয়েছিলাম। আচ্ছা, মানে নদীর বাউন্ডারি নাকি? হ্যাঁ, নদীর বাউন্ডারি। আচ্ছা, তো একটু আমাদের ঘর থেকে একটু দূরে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে মার সঙ্গে কথা হওয়ার পরে মা যখন ফোন কেটে দিল, তারপরে আবার আমি বাড়িতে যাব। বাড়িতে যখন যাবো, এবারে যখন পিছনে ঘুরবো, হ্যাঁ, যখন ঘুরবো সেই সময় বাঘটা এসে আমার উপর হামলা করে। তো হামলা করার পরে আমি একটু রাশ মেরে উঠি। রাশ দেওয়ার পরে কিছুটা সরে যাওয়ার পরে যখন পিছন ফিরে তাকাই, তখন দেখি না বাঘটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়িয়ে থাকার পরে তখন আমি একটু চিৎকার করে উঠি। চিৎকার করার পরে আমি আমার মেজ জেঠুর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমার মেজ জেঠুর বাড়ির চারদিকে জাল দিয়ে ঘেরা আছে। আচ্ছা, মানে কি জাল? মানে বাঘ? না না, এমনি জাল। আমি ভয়ে জালটা টপকে আমার মেজ জেঠুর বাড়ির সামনে চলে যাই। মানে জালের ভেতরে চলে যায় যাতে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। আচ্ছা, মেজ জেঠু ডাকার পরে জেঠু বাড়িতে ছিল না, বাজারে গেছিল। আচ্ছা, তারপর আমি মেজ জেঠুর বাড়ির পিছনের দিকে গিয়ে দাদার কাছে ফোন করার পরে দাদা যখন বার হয়ে এসে একটু চিৎকার করে, তখন পাড়ার লোকরা সব জড়ো হয়। তখন বাঘটা ভয়ে জঙ্গলে লেবে যায়। আচ্ছা, মানে এই বাড়ির সামনে যে নদী বাউন্ডারি গিয়েছিলে, পাশেই কি জঙ্গলটা খুব ঘন ছিল নাকি? হ্যাঁ, ঘন জঙ্গল ছিল। মানে প্রায় কিন্তু এরকম তাহলে ঘন জঙ্গলের মধ্যে থেকে যাতায়াত করি, মানে এটা কিন্তু অভ্যস্ত যে ঘন জঙ্গলের মধ্যে থেকেই যাতায়াত করতে করতে অভ্যস্ত, তবুও হঠাৎ করে এইরকম একটা বিপদ ঘটে যায়। আচ্ছা, মানে আরো একটা জিনিস আমার শুনে সত্যি অবাক লাগলো, যে স্যালুট জানানোর মতো একটা ঘটনা, যে এই বয়সে, তোমার বয়স কত হতে পারে এখন? 15-16 বছর বয়সে বাঘ আক্রমণ করেছে, তারপরে বাঁচার জন্য নিজে কিন্তু বাঘকে রাশ দিচ্ছে। তারপরে কি মানে তোমার গায়ের উপরে কি জাম্প করেছিল বা এরকম কিছু একটা ব্যাপার? হালকার উপর থেকে, মানে একটা হাতা মেরেছিল তো, অতটাও কিছু হয়নি, হালকার উপর থেকে হয়েছে। আচ্ছা, ওরে বাপ রে, 1 2 3 এখানেও তো? হ্যাঁ, চারটে, মানে একটা হাতা বোধ সাইডে পড়েছিল। মানে ও কি দূর থেকে, এটা দাদা ঠিক করে আসছে, দেখো ছবিটা, দুটো নখের মাঝখানে প্রায় 3 ইঞ্চি গ্যাপ। না, 4 ইঞ্চি আসবে না, 3 ইঞ্চির ওপরেই হবে, 4 ইঞ্চি হবে না তো, 4 ইঞ্চি। মানে একটা হাতা যদি এরকম হয়, বুঝতেই পারছেন যে একটা থাবার আয়তন কতটা হতে পারে। এই যে 4টে আঙুল, মানে নখের দাগ পড়েছে, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, 3 থেকে 9, প্রায় 10 ইঞ্চিরও বেশি একটা থাবা, 4টে নখ। মানে এখানে নাকি আর ওদিকে কোথাও আছে? আচ্ছা, এই যে হলো, আমি দেখছিলাম যে গায়ে তখন কি ছিল? ভেতরে একটা গেঞ্জি ছিল আর বাইরে একটা জ্যাকেট ছিল।
মানে যদি গেঞ্জি আর জ্যাকেটটা না থাকতো তাহলে তো আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো। মানে তুমি কি আগে থেকে কিছু বুঝতে পারো যে আশেপাশে কিছু আছে? মানে বাঘটা কি মানে তুমি দেখার পরে তোমার গায়ে আঁচড় করেছে নাকি মানে আগে থেকে তাক করেছিল, ওঁত পেতেছিল? আগে থেকে হয়তো তো তাক করেছিল। এবার আমি বাইরের দিকে যাব, সবে আমি ঘুরেছি তখনই হাতটা মানে তুমি ঘুরেছো সেই মুহূর্তে হাতটা মেরেছে? তুমি কি গায়ে হাত দিয়েছো? না না না, হাত দিতে পারো না? মানে তুমি সঙ্গে সঙ্গে পড়ে গেছিলে না সরে গেছিলে? সরে গেছিলাম। আচ্ছা, সরে যাওয়ার পরে তারপর আমি পিছন ফিরে যখন তাকাই, তখন দূরত্ব কতটা বাঘের থেকে? তো এখান থেকে 6-7 হাত হবে। 6-7 হাত দূরে বাঘ দেখেছো, তাই তো? মানে তখন পুরো একদম গোল গোল চোখ করে তাকিয়ে আছে, জিভ থেকে পড়ছিল, জল পড়ছিল অন্ধকারে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, মানে এর আগে কখনো নদীতে গেছো মাছ কাঁকড়া ধরতে বা কিছু কোনো কারণে? বা ওখান থেকে তো বোধহয় বাঘের জঙ্গলের দূরত্ব, নদীর দূরত্ব অনেকটা কম বোধহয়। কখনো আওয়াজ শুনেছো? না। আচ্ছা, কারো কাছ থেকে গল্প শুনেছো? গল্প শুনেছি। ঠিক, যে গল্প শুনেছো, একটা গল্পে শুনে একটা মনে মনে একটা ছবি আঁকা, আর সেই গল্প যখন সত্যি হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকম পরিস্থিতিতে কি মনে হচ্ছিল? ভয় তো একটা ছিল, অবশ্যই ভয় ছিল, সেই সাথে কি ছিল যে কোনোভাবেই আমাকে কি করতে হবে, বাঁচতে হবে এখান থেকে, কোনোভাবে আমাকে বাঁচতে হবে, তাই তো? আচ্ছা, তারপরে যখন পাড়ার লোকজন এলো তখন তোমাকে নিয়ে কি ওরা আগে ডাক্তারের কাছে গেল নাকি বাঘটাকে আগে তাড়ানোর চেষ্টা করলো? আমাকে, আমার দাদা আমাকে নিয়ে ডাক্তার বাড়ি গেল, পাড়ার লোকেরা বাঘটাকে তাড়ানোর চেষ্টা করলো। আচ্ছা, মানে কি বাঘটা কি তাড়িয়ে দিয়েছিল না ধরতে পেরেছিল শেষমেশ? ধরতে পারেনি। ধরতে পারেনি? আচ্ছা, মানে আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে যে ওখান থেকে এভার পরে তোমাকে কি সরাসরি মানে তোমার চিকিৎসার জন্য কি ওখানে স্থানীয় কোথাও চিকিৎসা হয়েছিল নাকি অন্য কোথাও? হসপিটালে। খরচ কি সরকার থেকে, বন দপ্তর থেকে? সরকার। কতদিন ছিলে হসপিটালে? একদিন। আচ্ছা, মানে আঘাতটা খুব বেশি হয়নি বলে একদিন ডিউটি করে ছেড়ে দিয়েছে। তো এই ঘটনাটা শুনলাম, কিন্তু মানে সেই সময় বলছিলে মার সাথে কথা বলছিলে, মা তাহলে বাড়িতে নেই, তাই তো? মানে বাড়িতে তাহলে আর কে ছিল সেই সময়? জেঠু, জেঠিমা, বৌদি আর দাদা। তাই? আচ্ছা, মানে যখন বাবা মায়ের সাথে ঘটনাটা ঘটার পরে মানে কতক্ষণ পরে বাবা মার সাথে কথা হয়েছিল তোমার? 2-4 মিনিট পরে। তখন বাবা মার পরিস্থিতি কি ছিল, তাদের রিয়াকশন কেমন ছিল? বাবা মা তো খুব কান্না করছিল। আচ্ছা, কিছু বলছিল যে এত ভয়ঙ্কর জায়গা থাকতে হবে না, এখানে চলে আয়, এইরকম কিছু বলছিল? হ্যাঁ। কোথায় যেতে বলছিল সেটা বলবি তো খুলে? কোথায় যেতে বলছিল? মামার বাড়ি আসতে বলছিল। এখানে মামার বাড়ি নাকি? হ্যাঁ। আচ্ছা, মামার বাড়িটা কোথায় জানো? মইপিট বৈকুণ্ঠ। আচ্ছা, তো মামার বাড়িতে চলে আসতে বলে। আচ্ছা, মানে বুঝতেই পারছেন যে সত্যি যে জায়গাটা একেবারে নিজের বাড়িতেই কিন্তু ঘটনাটা ঘটেছে, তো সেই জায়গায় যদি থাকে সেখানে কিন্তু একটা কি বলা যায় আতঙ্ক একটা থেকে যায়, একই সাথে মানসিক একটা চাপ সবসময় কিন্তু সেই ভাবনাটা মনের মধ্যে আসতে থাকবে। তো সেই মানে টেনশনটা বা সেই দুরবস্থাটা কাটানোর জন্য কিন্তু বাবা মারা মামার বাড়িতে কিন্তু ওকে এখনো পাঠিয়ে দিয়েছে। তো এখন কি সেই ঘটনা মনে পড়ে? কখনো কখনো আতঙ্কে হয়তো ঘুম ভেঙে গেল সেই স্বপ্ন দেখে, বাকি কথা মনে পড়ে, এরকম হয়েছে? মাঝে মাঝে হয়। আচ্ছা, ঠিক, সত্যিই তো মানে এইরকম সামনাসামনি এরকম বাঘের মুখোমুখি হওয়া বা বাঘের আক্রমণে পড়া, সেই ঘটনাটা কিন্তু এত সহজে ভোলার নয়। তো শুধু এইটুকু নয়, হয়তো যতদিন বাঁচবে বা আমরা যতদিন বাঁচবো, হয়তো এই বয়সে বাঘের সাথে লড়াই করা বা এরকম বাঘের মুখোমুখি হওয়া বা বাঘের আক্রমণে পড়া, এই ঘটনা আমরা সবাই সত্যি মনে রাখবো। সত্যি আমরা সুন্দরবনের মানুষ মানে আমাদের কিন্তু ভয়, আতঙ্ক সব কিছু নিয়ে বাঁচতে হবে। তার মাঝখানে যেটুকু বলার যে তুমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছো, তো সেই পরিস্থিতিটা খুব সহজে খুব তাড়াতাড়ি একটু কাটিয়ে ওঠো। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী কোনো একটা ভিডিও অবশ্যই এইরকম কোনো ভিডিও নিয়ে আমরা